হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B3 পেপারটি আছে অর্থাৎ জাপানের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী মেইজি জাপানের সামরিক সংস্কার। যেমন মেইজি জাপানের অর্থনৈতিক সংস্কার, শিক্ষা সংস্কার তোমরা পড়ছো, পাশাপাশি সামরিক সংস্কার কিন্তু টিকাতে এবার ইম্পর্টেন্ট রয়েছে। তাই এই প্রশ্নটির উত্তর নিয়ে এখানে আলোচনা করবো। দেখো, মেইজি জাপানের যত কিছু সংস্কার হয়েছিল তার মধ্যে সামরিক সংস্কারই গুরুত্বপূর্ণ। কারণ জাপান পাশ্চাত্য দেশগুলিকে জাপান থেকে হটানোর জন্য তারা নিজেরা শক্তিশালী হওয়ার চেষ্টা করে এবং সেই থেকেই এই সংস্কার কর্মসূচি। তা প্রথমেই তারা চেয়েছিল যে আগে সামরিকভাবে কিভাবে শক্তিশালী হওয়া যায়, তার জন্য তারা পাশ্চাত্য শিক্ষার উপর গুরুত্ব দেয় এবং তার উপরে জোর দেয়, এবং পাশাপাশি তারা সামরিকভাবে সামরিক দিক দিয়ে অনেক সংস্কার করে, নতুন নতুন সেনাদল গড়ে তোলে, নৌবাহিনী শক্তিশালী করে তোলে, জাহাজ শিল্পের উন্নতি ঘটে। এছাড়া যে নৌবাহিনী সেটাকেও আধুনিকীকরণ করা হয় এবং সামরিক প্রশিক্ষণ প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করা হয়। এরকম ইত্যাদি পদক্ষেপ কিন্তু সামরিক ক্ষেত্রে তারা নিয়েছিল মেইজি জাপানের সামরিক নেতৃবৃন্দ। তা সেগুলো নিয়েই এই উত্তরটি আমাদেরকে আলোচনা করতে হবে। দেখো, উত্তর এইভাবে লিখবে: জাপানে মেইজি পুনঃস্থাপনের পর মেইজি নেতারা জাপানে নতুন করে সাম্রাজ্যিক বাহিনী গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। পশ্চিমী শক্তিবর্গের আগ্রাসন ও চীনের দুরবস্থা মেইজি নেতাদের সামরিক শক্তি সম্পর্কে সচেতন করে তুলেছিল। সামরিক শক্তিতে বলিয়ান না হলে পশ্চিমী দেশগুলি যে জাপানকে পদানত করে রাখবে সে সম্পর্কে তাদের কোনো সন্দেহ ছিল না। মেইজি নেতাদের মধ্যে কিডো কয়েন, ওমুরা মাসুজিরো ও ইয়ামাগাতা আরিতোমো সমগ্র দেশবাসীর মধ্য থেকে সৈন্য সংগ্রহ করে জাতীয় সৈন্যবাহিনী গঠনের কথা বলেছিলেন। তবে সামুরাইরা ভয় পেয়েছিল অশিক্ষিত সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে দিলে বিদ্রোহের প্রবণতা বেড়ে যাবে। সামুরাই শ্রেণী মেইজি বিপ্লবে বিশিষ্ট ভূমিকা পালন করেছিল এবং আশা করেছিল যে নতুন ব্যবস্থায় তারা বিশেষ মর্যাদা লাভ করবে। মেইজি নেতাদের মধ্যে ওকুবো তোশিমিচি এ ধরনের মনোভাব পোষণ করতেন। মেইজি যুগের প্রথম দশকে তিনি খুব প্রভাবশালী রাষ্ট্রনেতা ছিলেন। 1871-এর এপ্রিল মাসে মেইজি সরকার প্রায় 10,000 সামুরাই যোদ্ধা নিয়ে প্রথম জাতীয় সৈন্যবাহিনী গঠন করেন। পরের প্যারা দেখো: গোড়ার দিকে সামরিক সংগঠনের ক্ষেত্রে রক্ষণশীল প্রথা নির্ভর নেতারাই প্রভাব বজায় রেখেছিলেন, কিন্তু অল্পকালের মধ্যে তাদের প্রাধান্য শেষ হয়ে যায়। ইয়ামাগাতা আরিতোমো ইউরোপ পরিভ্রমণ শেষ করে এই সময় দেশে ফিরে এসে মত প্রকাশ করেন সামরিক শক্তি অর্জন করতে হলে বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগদানের ব্যবস্থা চালু করতে হবে। দেশে জনগণের মধ্যে শৃঙ্খলা স্থাপনের জন্য এর প্রয়োজন আছে। 1873 খ্রিস্টাব্দ নাগাদ আরিতোমো মেইজি নেতাদের বোঝাতে সক্ষম হন। ওই বছর সরকার সারা দেশে বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগদান নীতি কার্যকর করে। 20 বছর অর্থাৎ 20 বছর বয়স্ক সমর্থ দেহী সব পুরুষকে বাধ্যতামূলকভাবে সৈন্যবাহিনীতে যোগ দিতে বলা হয়। তারা 3 বছর সৈনিক হিসাবে এবং 4 বছর সংরক্ষিত সৈন্য হিসাবে কাজ করবে। তবে পরিবারের প্রধান, অপরাধী, শারীরিক দিক থেকে অক্ষম, ছাত্র, শিক্ষক এবং সরকারি কর্মচারী অব্যাহতি পেয়েছিল। আবার অনেকে 270 ইয়েন কর দিয়ে বাধ্যতামূলক সামরিক কাজ থেকে অব্যাহতি পেতে পারত। এর নাম ব্লাড ট্যাক্স। সরকারি বিদ্যালয়ের শিক্ষক ও পাঠ্যক্রম এই আনুগত্য ও কর্তব্যবোধ প্রচার করেছিল। নেক্সট প্যারা, এটি শেষ প্যারা। টোকুগাওয়া যুগে জাপানে আধুনিক জাহাজ নির্মাণ শিল্প গড়ে উঠেছিল। মেইজি নেতারা সামরিক নৌবহরের প্রয়োজনীয়তা অনুভব করে 1880 ও 1890-এর দশকে নৌবহর গড়ে তোলেন। 1890-এর দশকে সৈন্যবাহিনী দেশের মধ্যে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে সম্প্রসারণের কথা ভেবেছিল। জাপানিরা সামরিক কাজকে দেশ সেবামূলক কর্তব্য বলে গ্রহণ করেছিল। সবচেয়ে বড় কথা, সৈন্যবাহিনীর প্রতি দেশবাসীর আস্থা তৈরি হয়েছিল। নাগাসাকি, ইউকোসুকো, কোবো অঞ্চলে 3টি জাহাজ নির্মাণের কারখানা স্থাপিত হয়। বিদেশ থেকে সমুদ্রবাহী জাহাজ ক্রয় করা হয় এবং জাহাজ পরিচালনার জন্য বিদেশি নাবিক নিয়োগ করা হয়। এমনকি দেশের যুবকদের নৌবিদ্যায় পারদর্শী করার উদ্দেশ্যে বিদেশ থেকে নৌবিদ্যা কুশলী বিশেষজ্ঞদের আমন্ত্রণ করা হয়। সমুদ্রবাহী জাহাজগুলির দায়িত্ব অর্পিত করেন জাইবাৎসু গোষ্ঠীর মিৎসুবিশির উপর। রুশ জাপান যুদ্ধকালে 1904 থেকে 5 থেকে জাপানে জাহাজ শিল্পের অগ্রগতি লক্ষণীয়। জাপানের জাতীয় সরকার দ্বারা জাপানি সেনাবাহিনী ও নৌবাহিনীর আধুনিকীকরণ করা হয়। তাহলে এইভাবে জাপানকে কিন্তু আধুনিকভাবে নানা রকম সামরিক সংস্কারের ভিতর দিয়ে তাকে আধুনিক করে তোলা হয় এবং জাপান এতটাই শক্তিশালী হয় যে 1930-এর দশকে জাপান সাম্রাজ্যবাদী কার্যকলাপ শুরু করে এবং এশিয়ার একটি সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়। তো এই ছিল মেইজি জাপানের সামরিক সংস্কার। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি খুব ইম্পর্টেন্ট একটি টিকা। তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি।
তোমাদের সিসি 14 পেপারের কিছু প্রশ্নের উত্তর এখনো বাকি আছে, যেগুলো খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।